আজ 15ই জুলাই বুধবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। জেলবন্দি শওকত মোল্লার বিরুদ্ধে ভুয়ো ডিগ্রির অভিযোগ, সিবিআই তদন্তের দাবি বিজেপির। দুই থানার নোটিশে চাপে হুমায়ুন কবির, রেজিনগর থানায় হাজিরার মাঝেই বাড়িতে অন্য থানার পুলিশ। 21শে জুলাইয়ের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান কংগ্রেসের। তবে কি এবার 21শে জুলাই কংগ্রেসের মঞ্চে থাকবেন মমতা? জল্পনা তুঙ্গে। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। এনআইএর হাতে গ্রেপ্তার হওয়ার পর তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় ভুয়ো শিক্ষাগত যোগ্যতা পেশ করা এবং আন্তঃরাজ্য অর্থাৎ ইন্টারস্টেট জাল শংসাপত্র চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলে জীবনতলা থানা ও বারুইপুর পুলিশ সুপারের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। একই সঙ্গে সিবিআই তদন্তের দাবিও জানানো হয়েছে। অভিযোগ অনুযায়ী 2026 সালের বিধানসভা নির্বাচনের হলফনামায় শওকত দাবি করেন তিনি রাজস্থানের সিংহানিয়া বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেছেন। বিজেপি নেতা অভিজিৎ দাসের দাবি এই শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ জাল। তার অভিযোগ, অতীতের বিভিন্ন হলফনামায় শওকত কখনো উচ্চ মাধ্যমিক কখনো স্নাতক দাবি করলেও এবার স্নাতকোত্তরের ডিগ্রি দেখিয়েছেন। বিজেপির আরও দাবি 2016 সালে একটি বিতর্কিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশের দাবি করার মাত্র 2 বছরের মধ্যে তিনি রাজস্থান থেকে নিয়মিত কোর্সে স্নাতক হন, যা সন্দেহজনক। বিজেপির অভিযোগ এর পেছনে একটি সুসংগঠিত আন্তঃরাজ্য ভুয়ো শংসাপত্র চক্র সক্রিয় রয়েছে এবং সেই চক্রের তদন্ত হওয়া প্রয়োজন। বারুইপুর পুলিশ সুপারের তরফে জানানো হয়েছে একজন উচ্চপদস্থ আধিকারিককে দিয়ে ঘটনা তদন্ত করানো হবে। দুই থানার নোটিশে চাপে হুমায়ুন কবির, রেজিনগর থানায় হাজিরার মাঝেই বাড়িতে অন্য থানার পুলিশ। আগে থেকেই নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার সকাল 11:30টায় কর্মী সমর্থকদের নিয়ে রেজিনগর থানায় হাজিরা দেন হুমায়ুন কবির। ঠিক সেই সময়ই শক্তিপুর থানার পুলিশ তার বাড়িতে গিয়ে আগামী 19শে জুলাই হাজিরার নোটিশ দিয়ে আসে। এর ফলে দুই পৃথক মামলায় তাকে দুই থানায় হাজিরা দিতে হচ্ছে। রেজিনগরের কাশীপুর হাটতলার এক জনসভায় বিজেপিকে উদ্দেশ্য করে দেওয়া হুমায়ুনের মন্তব্যকে কেন্দ্র করে রেজিনগর থানায় মামলা হয়েছে। অন্যদিকে শক্তিপুর থানায় গড়দুয়ার ঘাট সংলগ্ন এলাকায় একটি বিজয় সমাবেশ থেকে প্রশাসনকে উদ্দেশ্য করে মানহানিকর ও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে শক্তিপুর থানায় পৃথক এফআইআর দায়ের হয়েছে। এই মন্তব্য নিয়ে বিধানসভায় হুমায়ুনকে সংযত হওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 3রা জুলাই শক্তিপুর থানায় হাজিরা এড়ালেও 4ঠা জুলাই রেজিনগর থানায় হাজিরা দিয়ে প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন হুমায়ুন। সেই জিজ্ঞাসাবাদের পর তাকে 14ই জুলাই ফের হাজিরার নোটিশ দেওয়া হয়। এদিন থানায় যাওয়ার আগে পুলিশের বিরুদ্ধে সরব হন তিনি। এদিকে 3রা জুলাই হাজিরা না দেওয়ায় দ্বিতীয়বারের জন্য 19শে জুলাই শক্তিপুর থানায় হাজিরার নোটিশ তার বাড়িতে পৌঁছে দেয় পুলিশ, যা পরিবারের সদস্যরা গ্রহণ করে। 21শে জুলাইয়ের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান কংগ্রেসের। তবে কি এবার 21শে জুলাই কংগ্রেসের মঞ্চে থাকবেন মমতা? জল্পনা তুঙ্গে। 21শে জুলাই শহীদ মিনারে প্রদেশ কংগ্রেসের কর্মসূচিকে সামনে রেখে সভাস্থল পরিদর্শনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের মঞ্চে যোগ দেওয়ার আহ্বান জানালেন শুভঙ্কর সরকার। তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে যা করেছেন তা ভুল ছিল। সেই ভুল স্বীকার করে শহীদদের শ্রদ্ধা জানালে কিছুটা হলেও প্রায়শ্চিত্ত করা সম্ভব হবে। তিনি বলেন, 1993 সালের 21শে জুলাই এর শহীদ মঞ্চে এসে কংগ্রেস ও যুব কংগ্রেসের পতাকার সম্মান স্বীকার করলে আগামী দিনে তার মনে শান্তি আসবে। 1993 সালের 21শে জুলাই সচিত্র ভোটার কার্ডের দাবিতে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় মিছিলে পুলিশের গুলিতে 13 জন যুব কংগ্রেস কর্মী প্রাণ হারায়। 2011 সালে ক্ষমতায় আসার পর 21শে জুলাইকে তৃণমূল শহীদ দিবস হিসেবে পালন শুরু করে এবং তা রাজনৈতিক শক্তি প্রদর্শনের অন্যতম মঞ্চে পরিণত হয়। তবে 2026 সালের বিধানসভা নির্বাচনের পর পরিস্থিতি বদলেছে। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসনের অবসান হয়েছে এবং ভবানীপুর কেন্দ্রে তিনি পরাজিত হয়েছেন। এবার 21শে জুলাইকে কেন্দ্র করে কংগ্রেস মমতার হাত ছেড়ে আসা ঋতব্রত তৃণমূল এবং তৃণমূল 3 পক্ষেরই পৃথক কর্মসূচি থাকায় দিনটির রাজনৈতিক গুরুত্ব নতুন মাত্রা পেয়েছে। এই আবহেই মমতাকে কংগ্রেসের মঞ্চে আসার আহ্বান জানিয়ে কটাক্ষ করেন শুভঙ্কর সরকার। বাংলার সব বিজেপি বিধায়কের কেন্দ্রে হবে সেবা কেন্দ্র, বিধাননগরে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নির্দেশে বাংলার সব বিজেপি বিধায়কের কেন্দ্রে নাগরিক পরিষেবার জন্য সেবা কেন্দ্র তৈরির উদ্যোগ শুরু হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিধাননগরের বিধায়ক তথা স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়ের কেন্দ্রে সেবা কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী জানান, দলের নির্দেশ অনুযায়ী সব জায়গাতেই এই ধরনের সেবা কেন্দ্র গড়ে তোলা হবে এবং নাগরিক পরিষেবায় তাদের অগ্রাধিকার। শারদত্ত মুখোপাধ্যায়ের বক্তব্য, নীতিন নবীন গোটা দেশের বিধায়ক ও সাংসদদের এই ধরনের সেবা কেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী বিধাননগরের সেবা কেন্দ্র চালু হয়েছে এবং আগামী দিনে লেকটাউন সহ আরো কয়েকটি এলাকায় এমন কেন্দ্র তৈরি করা হবে। তিনি জানান, সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত সেবা কেন্দ্র খোলা থাকবে। প্রতিদিন তার বিধানসভায় 70 থেকে 80টি অভিযোগ আসে, যার মধ্যে প্রমোটারদের জমি ও ফ্ল্যাট দখলের অভিযোগও রয়েছে। সব অভিযোগ গুরুত্ব দিয়ে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি নিজেও সেবা কেন্দ্রে থেকে মানুষের অভাব অভিযোগ সরাসরি শুনবেন বলে জানিয়েছেন। এদিন সেবা কেন্দ্রের উদ্বোধনের পাশাপাশি পুজো পাঠেও অংশ নেন মুখ্যমন্ত্রী। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। ইটভাটা লুটের মামলায় গ্রেপ্তারির আশঙ্কায় বড় পদক্ষেপ অনুব্রত মণ্ডলের। আগাম জামিনের জন্য হাইকোর্টের দ্বারস্থ। বীরভূমের ইটভাটা লুট মামলায় সিউড়ি জেলা আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর এবার গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। জানা গিয়েছে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তার আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি হতে পারে, যদিও শুনানির দিন এখনো পর্যন্ত নির্ধারিত হয়নি। 2021 সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসার ঘটনায় শান্তিনিকেতন থানায় অনুব্রত সহ 13 জনের বিরুদ্ধে এক ব্যবসায়ী লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর অনুব্রতর নির্দেশে একদল দুষ্কৃতী বন্দুকের ভয় দেখিয়ে তার ইট ভাটায় লুটপাট চালায় এবং প্রায় 30 লক্ষ টাকার ইট লুট করা হয়। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতারির আশঙ্কায় অনুব্রত প্রথমে সিউড়ি জেলা আদালতে আগাম জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন। এদিকে রাজনৈতিক ক্ষেত্রেও সম্প্রতি অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিয়েছেন। ইতিমধ্যেই তাকে নতুন তৃণমূলের বীরভূম জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, যা রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের স্ত্রী ও 2 পুত্রকে তলব ইডির। রাজ্যের শিক্ষক ও পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গতি বাড়িয়ে এবার মদন মিত্রের পরিবারের দিকে নজর ঘুরিয়েছে ইডি। তদন্তকারী সংস্থার সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আগামী সপ্তাহে বিধায়কের স্ত্রী ও তার 2 পুত্রকে তলব করা হয়েছে। ইডির দাবি, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বেশ কিছু সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য সামনে এসেছে, যেখানে মদন মিত্রের পরিবারের সদস্যদের যোগসূত্রের ইঙ্গিত পাওয়া গেছে। সেই আর্থিক তথ্যের সত্যতা যাচাই করতেই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত মদন মিত্র বা তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, গত জুন মাসে ভবানীপুর, কালীঘাট, দক্ষিণেশ্বর সহ মোট 7টি ঠিকানায় তল্লাশি চালিয়েছিল ইডি এবং একাধিক নথি ও গুরুত্বপূর্ণ তথ্য বাজেয়াপ্ত করার দাবি করা হয়েছিল। এর আগে গত বছরের অক্টোবরে একই মামলায় সিবিআইও মদন মিত্রের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায়। তদন্তের এই নতুন পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ক্যামাক স্ট্রিটের জন্যই তৃণমূলটা উঠে গেল। তৃণমূল ভাঙনের জন্য অভিষেককেই দায়ী করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ভেঙে যাওয়া বা উঠে যাওয়ার জন্য এবার প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি সুমিত রায়, অনুব্রত মণ্ডল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে অভিষেকের ভূমিকা নিয়েও তোপ দাগেন। কল্যাণের অভিযোগ, ক্যামাক স্ট্রিটের সুমিত রায়ের সঙ্গে যারা সংগঠন চালাতো তাদের এখন পুলিশ শালবনির মামলার নাম করে ঋতব্রত শিবিরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। তার দাবি, সুমিত রায়ের জন্য বহু কর্মী আজ চাপের মুখে পড়েছেন এবং ক্যামাক স্ট্রিট তৃণমূলের সংগঠনকে শেষ করে দিয়েছে। তিনি আরো বলেন, আইপ্যাকের বিরুদ্ধে তিনি যখন সমালোচনা করেছিলেন তখন কেউ পাশে দাঁড়ায়নি। যারা আইপ্যাকের সুবিধা নিয়ে নিজেদের অভিষেকের লোক বলে প্রতিষ্ঠা করেছিলেন তারাই এখন অভিষেকের বিরুদ্ধে কথা বলছেন। কল্যাণের দাবি, দলের বর্তমান পরিস্থিতির জন্য এরাই দায়ী। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আরো অভিযোগ, অভিষেকের প্রশ্রয় থাকায় অনুব্রত মণ্ডল ও সুমিত রায়ের মতো নেতারা এত দুর্নীতি করার সাহস পেয়েছেন। পাশাপাশি তিনি বলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাকে দলে নিয়েছিলেন অভিষেক। তার দাবি, এই সব সিদ্ধান্তের ফলেই দলের বর্তমান অবস্থা তৈরি হয়েছে। 20 বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন। 1 আগস্ট রবীন্দ্র সদনে অনুষ্ঠান।
প্রায় 20 বছর পর পশ্চিমবঙ্গে ফিরছেন সাহিত্যিক তসলিমা নাসরিন। আগামী 1 আগস্ট কলকাতার রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। একাধিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে আয়োজকদের দাবি। অনুষ্ঠানের অন্যতম আয়োজক মোহিত রায় বলেন, তসলিমার পশ্চিমবঙ্গে আসার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। তার অভিযোগ, বিগত 2 সরকার মৌলবাদের কাছে নতজানু হয়েছিল। নতুন সরকার আসার পর নতুন আবহে তসলিমাকে কলকাতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, অনুষ্ঠানে তসলিমার কবিতা ও গান নিয়ে আয়োজন থাকবে এবং সরকারের তরফে তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানের আরও এক আয়োজক সেকুলার মিশনের পক্ষ থেকে আইনজীবী ওসমান মল্লিক সমাজ মাধ্যমে তসলিমার আগমনকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী দাবি করেন, তসলিমা নাসরিন মুসলমান বিদ্বেষী হিসেবেই পরিচিত এবং এই সফরকে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করেন। উল্লেখ্য, 2007 সালে তসলিমার দ্বিখণ্ডিত উপন্যাসকে কেন্দ্র করে কলকাতার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৎকালীন বাম সরকার বইটির ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং তসলিমাকে কলকাতা ছাড়তে বলা হয়। পরবর্তীতে তৃণমূল সরকারের আমলেও তার ওপর অলিখিত নিষেধাজ্ঞা বহাল ছিল। শাসন ক্ষমতায় পালা বদলের পর এবার ফের রাজ্যে আসছেন তসলিমা নাসরিন। রাজ্যের কোনো দুর্গাপুজোর সভাপতি হচ্ছেন না শ্রমিক। পুজোয় রাজনৈতিক দখলদারির বিরোধিতায় স্পষ্ট বার্তা। কলেজ স্কয়ার দুর্গাপুজোর সভাপতি হচ্ছেন বলে জল্পনা তৈরি হলেও তা খারিজ করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, রাজ্যের কোনো দুর্গাপুজো কমিটিরই সভাপতি হবেন না বা পরিচালনার দায়িত্ব নেবেন না। তবে কলেজ স্কয়ার কমিটির আমন্ত্রণে আগামী বৃহস্পতিবার খুঁটি পুজোয় উপস্থিত থাকবেন, কিন্তু কমিটির কোনো পদে থাকবেন না। শ্রমিক বলেন, মানুষের পরিষেবা বন্ধ রেখে পুজোর দায়িত্ব নেওয়া ঠিক নয় এবং বিজেপি ক্লাব বা পুজো কমিটি দখলের রাজনীতি করে না। তিনি আরও স্পষ্ট করেন, কোনো বিধায়ক বা মন্ত্রী নিজের এলাকার পুজো কমিটির সভাপতি হতে পারেন, কিন্তু রাজনৈতিক ব্যক্তি, বিধায়ক, সাংসদ বা দলের নেতারা একের পর এক পুজোর দায়িত্ব নিজেদের হাতে তুলে নেবেন না। রাজ্যের পুজোগুলির সার্বজনীন চরিত্র অক্ষুণ্ণ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিকের এই সিদ্ধান্তকে আপনি কি সমর্থন করেন? কমেন্ট করে জানান। 2011 থেকে 2024 সালের প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে কমিশন গঠন। বিজ্ঞপ্তি জারি। রাজ্যে পালা বদলের পর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা করে এবার 2011 থেকে 2026 সালের মে মাস পর্যন্ত তৃণমূল আমলে ওঠা প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগের তদন্তে কমিশন গঠন করল রাজ্য সরকার। নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এই কমিশন কাজ করবে। স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে, 100 দিনের কাজ, মিড ডে মিল, আমফান ত্রাণ, সরকারি টাকা আত্মসাৎ ও অপব্যবহার, সরকারি চাকরিতে নিয়োগ, সরকারি হাসপাতাল, মেডিকেল শিক্ষা, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে। দুর্নীতির মাধ্যমে নয়ছয় হওয়া টাকা উদ্ধারের উপায়, মিথ্যা মামলা, বেআইনি গ্রেপ্তার বা অবৈধ নির্মাণে সরকারের ভূমিকার বিষয়েও কমিশন সুপারিশ করতে পারবে। সিভিল কোর্টের সমান ক্ষমতা সম্পন্ন এই কমিশন প্রয়োজনে যে কাউকে তলব করে জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং দুর্নীতির প্রমাণ মিললে পুলিশকে এফআইআর করার সুপারিশও করতে পারবে। তবে কেন্দ্রীয় সংস্থার তদন্তাধীন মামলাগুলি এই কমিশনের আওতার বাইরে থাকবে। পঞ্চায়েত দপ্তরের দুর্নীতি রুখতে বড় সিদ্ধান্ত, আসছে নতুন বিল। পঞ্চায়েত প্রধানদের হাত থেকে ক্ষমতা যাবে কাদের হাতে? গুরুত্বপূর্ণ ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের। পঞ্চায়েত দপ্তরের দুর্নীতি রুখতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সামনের বিধানসভা অধিবেশনে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 সংশোধনের জন্য বিল আনা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তার বক্তব্য, পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা নিয়ে তা সরকারি আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে। ওড়িশার মডেল অনুসরণ করে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। 125 দিনের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই গ্রাম পঞ্চায়েত প্রধানদের পরিবর্তে প্রত্যেক পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের হাতে আর্থিক ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য। এই জন্য অর্ডিন্যান্স জারি করা হতে পারে অথবা বিধানসভায় সংশোধনী বিল পেশ করা হতে পারে। এতদিন 100 দিনের কাজ, পঞ্চদশ অর্থ কমিশনের প্রকল্প, টেন্ডার ও অর্থ ছাড়ের ক্ষমতা গ্রাম পঞ্চায়েত প্রধানদেরই হাতে ছিল। তৃণমূল সরকারের আমলে এই ক্ষেত্রগুলিতে দুর্নীতির অভিযোগ ওঠে এবং 100 দিনের কাজও বন্ধ হয়ে যায়। এবার সেই আর্থিক অনুমোদনের ক্ষমতা সরাসরি সরকারি আধিকারিকদের হাতে তুলে দিতে চাইছে রাজ্য সরকার। তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। হুগলির তারকেশ্বর মন্দিরকে আন্তর্জাতিক মানে তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শ্রাবণী মেলার উদ্বোধনে গিয়ে তিনি বলেন,
উজ্জয়িনীর মহাকাল ও কাশীর বিশ্বনাথ মন্দিরের আদলে তারকেশ্বর ধামকে উন্নত করা হবে এবং শ্রাবণী মেলাকে জাতীয় মেলার উচ্চতায় নিয়ে যাওয়া হবে। তার অভিযোগ, পূর্বতন সরকার তোষণ ও ভোট ব্যাংকের রাজনীতিতে ব্যস্ত থেকে তারকেশ্বরকে অবহেলা করেছে এবং পুণ্যার্থীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি। মুখ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার সংস্কৃতি এবং ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে তীর্থক্ষেত্র সার্কিট গড়ে তুলবে। আগামী 2 বছরের জন্য এই প্রকল্প 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে তারকেশ্বরও রয়েছে। তিনি আরো বলেন, আবহাওয়া অনুকূল থাকলে পরিবহন দপ্তরের কপ্টার থেকে পুণ্যার্থীদের ওপর পুষ্পবৃষ্টির আয়োজন করা হবে। পাশাপাশি শ্রাবণী মেলায় সরকারি সেবা কেন্দ্র, পানীয় জল, ওআরএস সহ স্বাস্থ্য পরিষেবা এবং যানজট নিয়ন্ত্রণে প্রশাসন ও পুলিশের বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী। আমাদের জন্যই আপনার বেঁচে থাকাটা জরুরি। অসুস্থ সোনাম ওয়াংচুককে অনশন প্রত্যাহারের অনুরোধ মহুয়া মৈত্রের। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরের টানা অনশনে থাকা শিক্ষাবিদ তথা সমাজ সৈনিক সোনাম ওয়াংচুককে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সমাজ মাধ্যমে তিনি সোনামকে স্যার সম্বোধন করে লেখেন, বিচারের লড়াইয়ে দেশের যুবকদের ঐক্যবদ্ধ করেছে আপনার অনশন, আপনি আপনার লক্ষ্যে সফল। পাশাপাশি তিনি বলেন, সরকার তাদের জীবন নিয়ে ভাবিত না হলেও দেশের জন্য সোনামের বেঁচে থাকাটা জরুরি, তাই তিনি অনশন তুলে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার আবেদন জানান। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে কেন্দ্রের নীরবতার প্রতিবাদে 28 জুন থেকে অনশনে বসেছেন সোনাম ওয়াংচুক। মঙ্গলবার তার অনশন 17 দিন পড়েছে। টানা অনশনের ফলে তার ওজন 8 কেজি 200 গ্রাম কমেছে এবং রক্তে গ্লুকোজের মাত্রাও নেমে গেছে বলে ককরোচ জনতা পার্টি জানিয়েছে। সোমবার সাহিত্যিক অরুন্ধতী রায়, অভিনেতা নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ এবং অর্থনীতিবিদ জয়তী ঘোষও যন্তর মন্তরে গিয়ে সোনামকে অনশন প্রত্যাহারের আবেদন জানান। এদিকে আগামী 20 জুলাই সংসদ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে ককরোচ দল। জাহাজে আক্রমণ বন্ধ করুন। হরমুজে ইরানি হামলায় ভারতীয় নাবিকের মৃত্যুতে নিন্দা ভারতের। হরমুজ প্রণালীতে ইরানি হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক বলেছে, নিরীহ নাবিকদের ওপর এই ধরনের হামলা হিংসা ছাড়া আর কিছু নয় এবং এর ফলে আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ নৌ চলাচল ব্যাহত হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, মোম্বাসা ও আল বাহিয়া নামে 2টি জাহাজে হামলা চালানো হয়েছে। ওমানে উপকূলের কাছে এই জাহাজ হামলায় 8 জন আহত হন, তাদের মধ্যে 6 জন ভারতীয় নাবিক। মোম্বাসা জাহাজে থাকা এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে এবং 4 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর সংযুক্ত আরব আমিরশাহী ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। ভারতের বিদেশ মন্ত্রক হিংসা বন্ধ করে মধ্যপ্রাচ্যের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধ করে আন্তর্জাতিক আইন মেনে হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল ও বাণিজ্য পুনরুদ্ধারের দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, এশিয়ার সংঘাতে এখনো পর্যন্ত 11 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের